মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধত্রী সাহা আমার মায়ের পায়ের জবা হয়ে আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে মন ওদের গন্ধ না থাকে যা আছে নয় রে ভুয়া বরণ গন্ধ না থাক ওদের গন্ধ না থাকে যা আছে নয় রে ভুয়া বরণ মায়ের পায়ের জবা হয়ে ওঠে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে মন জানি চুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায় জানি চুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বেলায় ওরে তোর মতো যে নেই কোথাতে মায়ে পয়ে হালাপ তোর মতো যে ও মন তোর মতো যে নেই কোথাতে মায়ে পয়ে হালাপ মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। বস বস এই যে বস আমি ফিরে এসেছি বস। শাবাশ রহমান। আমি জানতাম রহমান তুমি ফিরে আসবে, সেই জন্য তো তোমার যাত্রাপথ বিপদ মুক্ত করার জন্য আমি সারা রাত ধরে মায়ের আরাধনা করেছি। রহমান কোথায় আমার 10 কোটি টাকার হেরোইন ব্রাউন সুগার? এই নিন বস আপনার 10 কোটি টাকার হেরোইন আর ব্রাউন সুগার। জয় মা জয় মা। মারে মা তুই আমার মুখ রেখেছিস মা, এর জন্য যে তোকে আমি জোড়া পাঠা বলে দিয়ে পূজা দেবো রে মা পূজা। আমি জানতাম রহমান এই কাজটা তুমিই করতে পারবে, সেই জন্য তো আজাদ আজকের কালিয়াদের উপর ভরসা না করে এ দায়িত্ব আমি তোমাকেই দিয়েছিলাম। ওয়েল ডান মাই বয়, ওয়েল ডান। এর জন্য তোমার মাইনে আজ থেকে আমি দ্বিগুণ করে দিলাম। আজ আমি জান বাজি রেখে এই কাজটা হাসিল করেছি, তবে যে কোনো সময় হয়তো পুলিশের গুলিতে আমি লাশ বনে যেতাম। কিন্তু কেন? আমি যে পুলিশের নজরে পড়ে গিয়েছিলাম। পুলিশ তারপর মালটা ফেরিঘাট থেকে নিয়ে বড় রাস্তায় উঠেই আন্দাজ করি পুলিশ আমার পিছু নিয়েছে। তারপর এগলি সেগলি করে অন্য গলি ঘুরিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে আমি কোনো রকম বেরিয়ে এসেছি। শাবাশ রহমান শাবাশ। রহমান তোর বুদ্ধি আর সাহসিকতা তারিফ না করে যে থাকা যায় না রহমান। রহমান এই জন্য যে তোমাকে আমি এক্সট্রা কিছু বকশিস দেবো রহমান। বকশিস? সত্যি বলছেন বস? আপনি আমায় বকশিস দেবেন? কিন্তু কি বকশিস দেবেন বস? তোমার উপযুক্ত বকশিস তোমার মৃত্যু। আপনি নেমক হারাম বস, নেমক হারাম। আল্লাহ কখনো আপনাকে মাফ করবে না বস, কখনো মাফ করবে না। এই মহাকাল কারোর কাছে মাপ চাই না রহমান। ওদের মতো বেকুবদের আল্লাহর ঈশ্বর হয়ে কাউকে দেয় মাপ আর কাউকে করে এই পৃথিবী থেকে সব। এ আপনি কি করলেন বস, যে নিজের জানটাকে বাজি লাগিয়ে আপনার এত বড় কাজ হাসিল করলো আর তাকে কিনা আপনি খতম করে দিলেন? ওকে খতম না করলে ও যে আমাকেই খতম করে দিত। তার মানে পুলিশ ওর পিছু নিয়েছিল। আমার মনে হয় পুলিশ ওকে চিনতেও ফেলে গেছিল, তাই ও একদিন পুলিশের চালে ধরা পড়তই পড়তো। আর ও ধরা পড়লে আমার গ্যাং সহ আমিও ধরা পড়তাম। তাই পুলিশ ওকে ধরার আগে ওকে আমি যমরাজের হাতে ধরিয়ে দিলাম, তাতে ও রেহাই পেল আর আমিও প্রাণে বাঁচলাম। কিন্তু এবার ওর ফ্যামিলিটা কি হবে বস? ওর বিবি আছে, ছোট ছোট দুটো বাচ্চা আছে, ওরা তো না খেতে পেয়ে মারা যাবে। আজাদ আজকের দিনে কেউ না খেতে পেয়ে মরে না আজাদ। ওদের বাঁচার রাস্তা ওরা
অজাত! আমার জীবন অভিধানে কিন্তু যদি শব্দগুলো নেই, জানিস অজাত, এখনো চোখ বন্ধ করলে আমার সেই ছোটবেলাকার কথাটা দেখতে পাই। আমার বাবাকে বিনা চিকিৎসায় আমি মরতে দেখেছি। আমার মা আমার জন্য কিনাই করেছে, পথে পথে ভিক্ষা করেছে, পরের বাড়িতে ঝিগিরি করেছে, এমনকি শেষ পর্যন্ত নিজের ইচ্ছা সেই অভিমানে আমার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো। আর সেই থেকে শুরু হলো আমার বেঁচে থাকার লড়াই। একদিকে সারা পৃথিবী, অন্যদিকে একা আমি। লড়তে লড়তে শিখে গেলাম মজার বীজ মন্ত্র। জানলাম এ দুনিয়ায় সুখী হতে হলে অন্যের সুখকে কেড়ে নিতে হয়। এ দুনিয়ায় অর্থবান হতে চাইলে কেড়ে নিতে হয় অন্যের অর্থ। এ দুনিয়ায় বাঁচতে হলে ঠিক এমনি করে মেরে ফেলতে হয় অন্যকে। বাই দ্য ওয়ে আজাদ, তোমাকে যে কাজে দায়িত্ব দিয়েছিলাম তার খবর কি? কাজ সাকসেস বস। মালটাকে ভালোবাসার টোপ ফেলে আজই বাড়ি থেকে বের করতে পেরেছি বস। সবাই আজাদ, সবাই। কিন্তু আজাদ, মেয়েটা কোথায়? ও আমার মাথাটা দেখে ফেলেনি তো? ভয় কি সোনা? আমি তো আছি তোমার সাথে। আমাকে বিয়ে করবে বলে তুমি আমাকে কোথায় নিয়ে এলে? তুমি কোথায় নিয়ে এলে? তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এখানেই তো আমাদের বিয়ে হবে ডার্লিং। ওই কালী মায়ের সামনে এই বামুন ঠাকুরই তো আমাদের বিয়ে দেবে। উনি ব্রাহ্মণ ঠাকুর, কিন্তু ওনার পয়দে নাই কেন? চেনা বামনের পয়দে লাগে না বামনে। আমি হলাম বজ্জাত বামন। কান খুলে শুনে রাখো মামনি, বাজে কথা বলে সময় নষ্ট করে সময় কিন্তু আমার হাতে নেই। এখানে কিন্তু তোমাকে বিয়ে করতে আনা হয়নি, আনা হয়েছে আমার একটা বিশেষ কাজ করানোর জন্য। আর আমার নাম আবির না, আজাদ। আজাদ? কেন? কেন তুমি আমাকে ঠকালে? কেন মিথ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তুমি এখানে নিয়ে এলে? প্রতারক কোথাকার! আমি তোমাকে ঘেন্না করি। ছি, ছি। তোমার স্বরূপটা যখন আমি একবার জানতে পেরেছি, তখন আমি এখান থেকে চলে যাব। আমি চলে যাব। দাঁড়াও মামনি, তুমি লটকে পড়েছো সেখান থেকে বেরোবার রাস্তা নেই। এখানে তোমাকে সারা জীবন বন্দিনী হয়ে থাকতে হবে। আমাকে ছেড়ে দিন, আপনি আমাকে ছেড়ে দিন, আপনি ছেড়ে দিন, আমি বাড়ি যাব। বাড়ি গিয়ে কি করবে আলো? আপনি আমার নাম জানলেন কি করে? শুধু নাম কি? তোমার ঠিকই গোষ্ঠী আমি সব জানি। ছোটবেলায় তোমার বাবা মা মারা গেছেন, তুমি তোমার মামা মামিমার কাছে মানুষ হয়েছ। বর্তমানে মামিমা তোমার উপর অকথ্য নির্যাতন করে, তাই না আলো? সেই জন্যই তো আবিরকে ভালোবেসে ওকে বিয়ে করবো বলে এখানে পালিয়ে এলাম। কিন্তু এখানে এসে দেখি ও আমার আবির না, ও আজাদ। আলো না, তোমাকে আমি ছাড়বো না বেঈমান। আমি তোমাদের দুইজনকে পুলিশে ধরিয়ে দেবো। তুই আমাকে পুলিশের হুমকি দিচ্ছিস শয়তানি?
শালা তোকে একেবারে মেরে আমি লাশ বানিয়ে দেবো। তারপর ওই লাশটা কুচি কুচি করে কেটে ওই গঙ্গার জলে ভাসিয়ে দেব। তোর নাম এই পৃথিবী থেকে সারা জীবনের মতো মুছে যাবে। মরার জন্য প্রস্তুত হলো। আমি বলতে চাই না, আমি বাঁচতে চাই। আপনি আমাকে বাঁচান বস। আপনি 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 আমাকে যা বলবেন আমি আমি তাই করব। আপনি আপনি আমাকে আমার প্রাণ ভিক্ষা দেন। দেব মামনি, তবে কান খুলে শুনে রাখো, আজ থেকে তোমার ওই প্রাণটা আর কিন্তু তোমার নয়, ওই প্রাণটা আমার। তাই আমার মর্জি মতো তোমাকে সারা জীবন কাজ করে যেতে হবে। আপনি বস। মহাকাল আমার বিজনেস দুনিয়ায় আমি নিজেই ইহকালের ঈশ্বর, পরকালের পরমেশ্বর। মানবতার নববলি গায়ে চাপিয়ে মুখোশের আড়ালে আমি এক ভয়াল ভয়ঙ্কর শয়তান। অন্ধকার জগতে সবাই আমাকে বলে আমি নাকি মুখোশের আড়ালে মহাকাল। অসহায়দের বলির রক্তে ধরিত্রী ভিজে লাল, আগুন থেকে হও সাবধান, মুখোশের আড়ালে মহাকাল, মুখোশের আড়ালে মহাকাল, মুখোশের আড়ালে মহাকাল। আধরাতে নাম হলো জীবন, আর সংকল্প হলো জীবনের আরেকটা নাম। সংকল্পে ভালোবাসার ছোঁয়া আমার জীবনের রং বদলে দিয়েছে। সংকল্পে প্রেমের স্পন্দন আমার অন্তরে এঁকে দিয়েছে স্বপ্নের রামধনু। তাই তো সংকল্পকে আমার এত ভালো লাগে। আই লাভ ইউ সংকল্প, আই লাভ ইউ।
लेकिन আমি भी তোমাকে ভীষণ ভালোবাসি। কে কে আপনি? प्यार करने वाले प्यार भी दिवे और प्यार भी लिवे। আপনার সাহস কি করে একটা ভদ্র বাড়িতে ঢুকে এরকম অসভ্যতা করতে? মুখটা মাস্কে ঢেকে রেখেছেন কেন? মাস্কটা খুলুন, দেখি আপনি কত বড় শয়তান। हाँ 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 मजरी खुलबे और तुम ही चले तो कुछ भी खुलबे, लेकिन तुम्हारे पहले दिल खुल के बोलते हो भी तुम আমাকে ভালোবাসো। ভালো চন্দ্র ভদ্রভাবে বাড়ি থেকে বেরিয়ে যান, নইলে এই বাড়ির লোককে ডেকে এনে এমন ধলাই দেবো। আজব লড়কি আছেন তো আপনি। আমি আপনাকে প্যার দিতে চাইছি আর আপনি আপনি আমায় ধোলাই দিতে চাইছেন। তো ঠিক আছে, যখন আপনি আমায় প্যার দিবেনই না তখন আপনার কাছ থেকে আমি জবরদস্ত প্যার ছিনিয়ে নেব। আজ থেকে আমি মেরেই ফেলবো। তোমার মরমে মরিয়াছি প্রিয়া, মরণে আমার কি ভাব হয়, আমি ধন্য, আমি কি যদি তোমার হাতে মরণ হয়। হ্যাঁ কি হলো, এবার মারো। তোমায় আঘাত করবার আগে জানো আমার মরণ হয়। চিচি জুই, এমন কথা বলতে নেই। কিন্তু তুমি আমার দুষ্টুমি করে আমায় চমকে দিলে কেন? আরে চমক না দিলে যে জীবনটা একঘেয়ে হয়ে যাবে জুই। হ্যাঁ মশাই, হ্যাঁ। আর কোন চমক দিতে আজ এখানে এসেছো? আছে 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 জুই আছে, আমি চাকরি পরীক্ষায় পাস করে গেছি। সত্যি সত্যি সত্যি। আর এবার মৌখিক ইন্টারভিউতে পাস করলেই আমার চাকরি জুই, চাকরি আমি পাবোই পাবো। সত্যি বলছি, সত্যি বলছি। সত্যি সত্যি সত্যি। আর তারপর তারপর কোনো শুভ লগ্নে আমার এই চিন্ময় কন্যাকে লাল চেরি সাজ পরিয়ে শীতিতে সিঁদুর রাঙিয়ে বরণ করে নেব আমার এই হৃদয় বাসর। আর সেই বাসরকে আমি আমার প্রেমের ফুল দিয়ে সাজিয়ে আরো মধুময় করে তুলে বলবো। কি ভেবেছো তোমরা? বলে এটা ভদ্রলোকের বাড়ি না অন্য কিছু? বাইরের একটা রকবার ছেলেকে বাড়িতে ডেকে এনে বেলালাপনা করতে তোমার লজ্জা করছে না? কিসের লজ্জা? আমি ওকে ভালোবাসি। থামো, যাকে তাকে ধরে এনে ভালোবাসি বললে হলো? বলে এই বাড়ির একটা সম্মান আছে, সেই সম্মানটা আমি কিছুতেই নষ্ট হতে দেব না। ভালোবাসলেই যদি সম্মান নষ্ট হয় তাহলে এবারই সম্মান তো অনেকদিন আগে নষ্ট হয়ে গেছে ঠাকুরজি। কারণ আমার দাদাও কিন্তু তোমাকে ভালোবেসে বিয়ে করে এ বাড়িতে নিয়ে এসেছে। তুমি তোমার দাদার সঙ্গে ওর তুলনা করছো? ওর ব্যাকগ্রাউন্ডটা কি তুমি জানো না? অনাথ আশ্রমে মানুষ হয়েছে, বাবা মার কোনো পরিচয় নেই। দেখা যাক কোনো কুমারী মায়ের। ব্যাস ব্যাস ব্যাস। বৌদি, কারণ জন্ম পরিচয় নিয়ে তুমি রসিকতা করো না। সত্যিই হয়তো আমার জন্ম পরিচয় কোনো রহস্যে ঢাকা, সত্যি হয়তো আমি কোনো কুমারী মায়ের সন্তান। কিন্তু কিন্তু তাতে কি হয়েছে বৌদি? ভগবান যিশু তো কুমারী মায়ের সন্তান ছিলেন, আর আজ উনি সারা বিশ্বে ভগবান হিসেবে পূজিত হচ্ছে। তুমি কি নিজেকে যিশুর সঙ্গে তুলনা করছো? না না বৌদি, না না, আমি নিজেকে কারোর সাথে তুলনা করছি না। আমি শুধু এইটুকুই বলতে চাইছি, জন্মের পরিচয় আসল পরিচয় নয়, কর্মের পরিচয় হলো আসল পরিচয়। তুমি ঠিক বলেছো সংকল্প। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। আর এই কথাটা আমি আমার মাথা মোটা বউকে কিছুতেই বোঝাতে পারছি না। বাইরের ছেলের সামনে আমাকে ইনসাল্ট করছো। জানো এই রকবাজ বেকার ছেলেটাকে বাড়ির ভিতরে ডেকে এনে তোমার বোন নোংরামো করছিল। সাকি, না না, এটা তো ঠিক নয়। দেখা যাবে কোনোদিন হয়তো ফুসলে নিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে। এটা খুব ভালো কথা। ভালো কথা না ছাই, বলে বিয়ে করে খাবে কি? সেই তো দুদিন পরে আমাদের ঘাড়ে এসে চাপবে। ওরে বাবা, আমার ঘরে এত ঝামেলা বইব কি করে? এমনিতে বাবা মার ঝামেলা বইতে বইতে তুমি ক্লান্ত, তার উপরে এরা যদি। এক্সকিউজ মি, আপনি বোঝা কাকে বলছেন? মা বাবাকে? মা বাবা কখনো বোঝা হয় না বৌদি। মা বাবা তো মাথার ছাদ, আর যার জীবনে মাথার ছাদটাই নেই
তার জীবনটাই তো ফাঁকা। পাকা পাকা কথা বলে আমাকে আর জ্ঞান দিতে হবে না। যাও, বেরিয়ে যাও এখান থেকে। আর কখনো জুঁইয়ের সঙ্গে সম্পর্ক রাখবে না, কারণ আমরা তোমার সঙ্গে জুঁইয়ের বিয়ে দেব না, এটাই আমাদের ফাইনাল ডিসিশন। তাহলে আপনিও আমার ফাইনাল ডিসিশনটা শুনুন। আমি জুঁইকে ভালোবাসি, আর আমি জুঁইকেই বিয়ে করব। পৃথিবীর এমন কোন শক্তি নেই যে আমাদের বিয়েটাকে ভাঙতে পারবে, এমনকি আপনিও না। দাদা, আপনি জুঁইয়ের দাদা, মানে আপনি আমারও দাদা। আর তাই ভাই হয়ে দাদার গায়ে হাত তোলে না। পায়ে হাত দিয়ে প্রণাম করে। আন্ডারস্ট্যান্ড? আই থিংক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। সংকল্প, আমি ভীষণ লজ্জিত। আমি আমার দাদার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। জুঁই, তুমি ক্ষমা চাইছো কেন? বরং মনে মনে প্রতিজ্ঞা করো যে আমরা সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে আমরা আমাদের নিজেদের লক্ষ্যে পৌঁছাবই। আর এরা শত বাধা প্রাচীর তোলে, যত তোমাকে আটকে রাখুক না কেন, সেই প্রাচীর ভেঙে গুড়িয়ে আমি তোমাকে আমার কাছে তুলে আনবই। আনবই। ছি দাদা, ছি। তুই বহুদিন পরে জন্য আমাদের সম্পর্কটা ভাঙতে চাইছিস তো? সেটা কোনোদিনও পারবি না। আমি মরবো তবু সংকল্প ছাড়া অন্য কাউকে বিয়ে করব না, কিছুতেই না। তাহলে তুইও শুনে রাখ জুঁই, আমি কোনোভাবে সংকল্পর সাথে তোর বিয়েটা আমি কি করতে চলেছি? ওরা যদি একে অপরকে ভালোবেসে বিয়ে করে সুখী হতে চায়, তাহলে আমার আপত্তি কিসে? তোমার আপত্তি না থাকতে পারে, আমার আপত্তি আছে। বলি, আমি যে কি বলতে চাইছি সেটা কি তুমি বুঝতে পারছো না? কি করে পারবো বলো? আমার ব্রেনটা তোমার মতো উর্বর। যাক, কি বলতে চাও বলো। বলছি, তোমার বোনের এমন কারোর সঙ্গে বিয়ে দিতে হবে যার তোমার বাবা মাকে খাওয়ানো সামর্থ্য থাকে। তারপর এই বাড়িতে আমি এমন একটা পরিস্থিতি তৈরি করব, তোমার বাবা মা বাধ্য হয়ে তোমার বোনের কাছে থাকবে। তখন আমরা সমস্ত কিছু জঞ্জাট মুক্ত করে সুখে শান্তিতে সংসার করব। দারুণ আইডিয়া। এমনটা তো আমি ভেবে দেখিনি। তোমার জন্য না আমার খুব গর্ব হয়। আর মাঝে মাঝে কি মনে হয় জানো? কি গো? ভগবান হয়তো রামায়ণের মন্থরা আর মহাভারতের শকুনি, এই দুটো মালকে একসাথে পায়েল করে তোমাকে সৃষ্টি করেছে। বাজে কথা না বলে কাজের কথায় এসো। বলি, তোমার এমন কোনো জানাশোনা কেউ আছে ভালো চাকরি করে, বিরাট বড় বিজনেস করে, তাকে একটিবার শুধু তোমার বোনের সামনে এনে দাঁড় করা, তারপর দেখো মাছকে কিভাবে বড়শিতে গাঁথতে হয়। কিন্তু তেমন ভালো ছেলে কোথায় খুঁজে পাই বলো তো? কোথায় খুঁজি? এই পেয়েছি। অভিমন্যু সরকার, বিরাট ব্যবসা, বিরাট বিজনেস, কয়েকখানা হোটেল, অনেক গাড়ি। এই তো কয়েকদিন আগে তার সঙ্গে আমার দেখা হয়েছিল। অভিমন্যুদা এখনো পর্যন্ত বিয়ে করেনি, আর জুঁইয়ের সঙ্গে অভিমন্যুদাকে মানাবে ভালো, কিন্তু জুঁই কি এ বিয়েতে রাজি হবে? আরে বাবা, ওই ব্যাপারটা তুমি আমার ওপর ছেড়ে দাও। শুধু একটিবার ওই অভিমন্যু সরকারকে এনে তোমার বোনের সামনে দাঁড় করাও, তারপর দেখো আমার খেলা। তুমি যে কি করতে চাইছো আমার মাথায় কিছুই ঢুকছে না। যা খুশি করো। মা, ও মা, এদিকে একবার এসো তো। কি হলো? তুমি আবার তোমার মাকে ডাকছো কেন? আজ পেমেন্ট হয়েছে তো, তাই পেমেন্টের টাকাটা মাকে। না, আজ থেকে তোমার পেমেন্টের টাকা তুমি আমার হাতেই দেবে। তোমার হাতে দেবো কেন? কারণ আমি তোমার স্ত্রী, তোমার সমস্ত রোজগারে আমার অধিকার আছে। এখানে অধিকারের কথা আসছে কেন? মা সংসার চালায়, তাই মায়ের হাতে টাকাটা দিই। না, আজ থেকে আমি সংসার চালাবো, তুমি আমার হাতেই টাকাটা দেবে। না, আমি তোমার হাতে দেবো না, আমি মাকেই টাকাটা দেবো। টাকাটা তুমি বৌমার হাতে দেবে। তুমি কি বলছো মা? ঠিকই বলছি। ও যখন তোর বিয়ে
চাবিকাঠিটা তুমি তুলে দিচ্ছ না তো মাধবী? এসব কথা বলছো কেন তুমি? আজকালকার বৌমাদের দেখলে যে বড্ড ভয় হয় গো, ভয় হয়। সংসারের সব দায়িত্ব হাতে তুলে নেওয়ার পর আমাদের প্রতি দায়িত্ব কর্তব্যটা ঠিক ঠিক পালন করবে তো? ওইসব মাঝে মাঝে ভাবনাগুলো কেন ভাবছো বলো তো? ঘর পড়া করু তো, তাই তো সিঁদুরে মেঘ দেখলে আমি বড্ড ভয় পাই রে বাবা। কিসের ভয় তোমার? কিছু বেচাল দেখলে আবার আমি সব কিছু ফিরিয়ে নেবো। মাধবী, হাতের রাস্তা একবার হাত থেকে বেরিয়ে গেলে আর তার নাগাল পাওয়া যায় না মাধবী। বাবা, এই মাসের বেতনটা নিজের কাছে রাখতে চেয়েছি, তাতেই এত কথা। বলি মায়ের বয়স হয়েছে, কোথায় কখন বেহিসেবি খরচ করে ফেলবে, সেই জন্য তো আমার কাছে রাখা। কি বললে বৌমা? এই মানুষটাকে তুমি বেহিসাবি মানুষ বলছো? ওকে, এই মানুষটা এত বছর আমার সংসারটাকে খুব ভালোভাবে চালিয়েছিল বলে আমি আমার ছেলে মেয়েদের ভালো মন্দ খাইয়ে মানুষের মতো মানুষ করতে পেরেছি। শুধু খাইয়েছো পড়িয়েছো, একটি মাত্র মেয়ে, তার বিয়ে পর্যন্ত দিতে পারোনি। জয়ের জন্য তোকে ভাবতে হবে না, সে তো সংকল্পকে। সংকল্প সংকল্প আর সংকল্প কি আছে ওই বেকার বাউন্ডেলে ছোড়াটা? বিয়ে দিলে দুদিন পরে আমাদের ঘাড়ে এসে পড়বে। আমি তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি মা, এই সংসারে কাউকে আমি এলাও করব না। বড় বড় কথা বলছিস, বলো বড় দাদা হয়ে ছোট বোনের বিয়ের কথা না ভেবে নিজেই তো দুম করে বিয়ে করে ফেললে। বেশ করেছি, বিয়ে করেছি। আপনার মেয়ের বিয়ে হলো না বলে আমরা কি বিয়ে করবো না নাকি? বাবা, একটা কথা বলছি শোনো, তুমিও শোনো। আমি জুঁইয়ের জন্য ছেলে ঠিক করেছি, আর ওই ছেলেটির সঙ্গে জুঁইয়ের বিয়ে হবে। তোমরা বিয়ের টাকাটা জোগাড় করো। কিন্তু এত টাকা আমি পাবো কোথায়? কোথায় পাবো মানে? এতদিন চাকরি করে কি করলে? সব কি পেটে খেয়ে ফেললে? কি বললি তুই? তোর বাবা পেটে খেয়ে ফেলেছে? ওরে হতভাগা, তুই কি জানিস তোরা জন্মাবার পর থেকে তোদের মানুষ করতে গিয়ে এই মানুষটা কোনোদিন একটা ভালো পোশাক কিনে পরেনি, কোনোদিন একটা ভালো মন্দ মুখে তোলেনি। যত ভালো মন্দ খাইয়ে তোদের মানুষ করেছে, আর আজ কিনা তুই এই মানুষটাকে বলছিস? মাধবী, আজকের দিনে ওইসব কথা বলে কি লাভ? আমি এক সময় ভাবতাম ব্যাংকে সঞ্চয় করে কি হবে, ছেলে মেয়েদের ভালো করে লেখাপড়া শেখালে তারাই তো হবে আমার সঞ্চয়। জানো মাধবী, সেই সঞ্চয়টা কবে যে একটু একটু করে ফুরিয়ে গেছে। আমি তা ঘুরা করে টের পাইনি মাধবী, আমি তা ঘুরা করে টের পাইনি। ওই তোমাদের একটা মস্ত বড় দোষ। সামান্য ব্যাপারে এমন ভান করে যে তোমরা আমার জন্য সব কিছু করেছ, আর আমি তোমাদের জন্য কোনো কিছুই করিনি। যাই হোক, তোমরা বিয়ের টাকাটা জোগাড় করো, আমি দেখছি কতটা কি করতে পারি। কতটা কি করতে পারি মানে? কতটা কি করতে পারি মানে কি? তুমি কি আবার তোমার বোনের বিয়েতে টাকা দেবে নাকি? তা বোনের বিয়েতে দাদা খরচ করবে না, কে খরচ করবে বৌমা? এই যে শুনুন, টাকাটা আমরা দিতে পারবো না, ঠিক আছে? মেয়ে যখন জন্ম দিয়েছেন, বিয়ে দেওয়ার দায়িত্বটাও আপনাদের। দয়া করে আমরা সম্বন্ধ এনে দিয়েছি, এটাই যথেষ্ট। যত সব দেখো তো, দেখো তো মাধবী, দেখো তো ওই শান করে মেঘ সেজে কিনা, আর ওই মেঘটা গোটা আকাশটাকে ছেয়ে ফেলেছে। ঝড় আসছে মাধবী, ঝড়, ঘূর্ণিঝড়, আর সেই ঘূর্ণিঝড়ে আবার তোরা সংসার চারকার হয়ে যাবে মাধবী, একেবারে চারকার। ওগো তুমি শান্ত হও, শান্ত। প্লিজ স্যার, প্লিজ আপনি আগে আমার কথাটা শুনুন। স্টপ, ইউ স্টপ, আই সে ইউ স্টপ। ইয়ে সমাজসেবী হিসেবে নিজেকে জাহির করা, পুলিশের কাজে বাধা দেওয়া, টেংরি খুলে নেবে হে ছোকরা। আরে দূর মশাই,
আপনি তো ধমক দিচ্ছেন কেন? হ্যাঁ, আমি চুরি করেছি না চিন্তা করেছি? রাস্তায় একটা মানুষ লরি চাপা পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছিল, আর সেই মানুষটাকে দেখার মতন কেউ ছিল না। আমি সেই মানুষটাকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করলাম। এটা আমার অপরাধ। কি অপবাদ? তুমি আমায় অপবাদ দিচ্ছ ছোকরা? দূর মশাই, আপনাকে অপবাদ দিতে কে যাচ্ছে? আচ্ছা বলছি কি, আমি তো একটা মানুষকে প্রাণে বাঁচালাম, তা এর জন্য তো আমাকে শাবাশি দেওয়া উচিত। শাবাশি? কি সাঁড়াশি? সাঁড়াশি দিয়ে তুমি কি করবে রাস্কেল? শাবাশি দিয়ে তোমার জিপ ড্রাইভারটা আমি টেনে বের করবো। এই মিউ মিউ করে কি বলছো? জোরে জোরে বলো, জোরে জোরে বলো। বলছি ওটা শাবাশি নয়, ওটা শাবাশি। এই ধমক দেওয়া, থানার মধ্যে এসে আমাকে ধমক দেওয়া, থানার মধ্যে আমাকে কিস্তি মারা, পিটিয়ে তোমায় পরোটা বানিয়ে দেবো। হে ছোকরা, এ তো আচ্ছা মুশকিলে বললাম। হ্যাঁ, আসতে বলে নাকি শুনতে পাচ্ছে না, আবার জোরে বলে নাকি বলছে ধমক দিচ্ছি। আচ্ছা বলছি কি, আপনি কি কানে কম শোনেন? মানে কালা? এই রাস্কেল, তোমার জিভ টেনে আমায় ছিঁড়ে নেবো। আমায় কালা বলা? আমি কানে একটু উঁচু শুনি বলে নিন্দুকেরা আড়ালে আবডালে আমাকে কালা কার্তিক বলে ডাকে, তাই বলে তুমিও বলবে? চলো লকআপে চলো। লকআপে যাবো কেন? আমি তো কোনো অন্যায় করিনি। আলবত করেছো, সরকারি কাজে বাধা দিয়েছো, পুলিশের কাজে হস্তক্ষেপ করেছো। ওইসব অ্যাক্সিডেন্টাল কেসগুলোর কত কিছু ফর্মালিটিজ মেনটেন করতে হয় তা তুমি জানো? লোকটা ছুটে গিয়ে লরির সামনে পড়েছিল না লরিটা তাকে চাপা দিয়েছিল সেটা দেখতে হতো। নিজে ছুটে গিয়ে আসবে বলে সুইসাইড কেস, আর লরি চাপা দিলে মার্ডার কেস। লোকটা জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পেরোচ্ছিল না যেখান সেখান দিয়ে পেরোচ্ছিল সেটা দেখতে হতো। যেখান সেখান দিয়ে বেরোলে 500 টাকা ফাইন। তুমি দিলে তো আমার 500 টাকা লস করিয়ে। আচ্ছা স্যার, আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, এই আপনার এই সমস্ত ফর্মালিটিস যদি আমি মেনটেন করতে যেতাম তাহলে রাস্তার মধ্যে মানুষটা মারা যেত। বেশ করতো, তাতে তোমার কি? আমরা আইন মোতাবেক কাজ করতাম, তা তুমি করতে দাওনি। আইন নিজের হাতে তুলে নিয়ে আইন লঙ্ঘন করেছো। আমিও বেশ করেছি। একটা মানুষকে প্রাণে বাঁচিয়ে যদি আমি আইন লঙ্ঘন করে থাকি, আমি যদি এর জন্য অপরাধী হই, তাহলে আমি অপরাধী। আর এর জন্য আপনি আমাকে যা খুশি সাজা দেবেন দিন, যা খুশি সাজা। কি বললে? বাজা? আমি বাজা? তুমি কি জানো ওই ছোকরা? আমি 10টা পুত্র সন্তানের বাবা। আমার স্ত্রী আবার সন্তান সম্ভবা। আর একটি পুত্র হলে আমি একটা ফুটবল টিম বা ক্রিকেট টিম করতে পারি। তুমি আমায় বাজা বলছো? স্যার বাজা বলুন স্যার। পিটিয়ে তোমার হাড় বাজা বলুন। আমাকে বাজা বলা? স্টপ ইট! থানার মধ্যে এসব কি হচ্ছে? দেখুন না, এই ছোকরা থানায় এসে আমাকে খিস্তি মারছে। শুধু খিস্তি মারছে? আপনার মতো পুলিশ অফিসারকে যে আরম ধোলাই দেয়নি, সেটাই আপনার ভাগ্য ভালো। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। সবাই আমায় ভালো বলে, আর এই ছোকরা বলে কি না? থামুন! কত করে বললাম যে কানে একটা মেশিন লাগানোর ব্যবস্থা করুন। কি মেশিন? মেশিন তো স্যার ওই দিকে আছে। এটাকে নিয়ে যে কি করি? এই যে শুনুন, বলছি কানে একটা মেশিন লাগান, তাহলে রাম বললে বাম শুনতে পাবেন না, আর সমস্ত কথা পরিষ্কার করে শুনতে পাবে। আমি কানে কালা নই হে ছোকরা, তোমার থেকেও ভালো শুনি। চাই শোনেন, আপনার নামে থানায় অনেক কমপ্লেন আছে। আপনাকে তো ভালো কথা বললে আপনি খারাপটাই শোনেন, আর এ দিয়ে স্টাফেদের সঙ্গে আপনার অনেক ঝামেলা হয়। তাই বলছি একটা ভালো কানের ডাক্তার দেখিয়ে কানে একটা মেশিন লাগানোর ব্যবস্থা করুন। চেষ্টা যে করিনি তা নয় স্যার। যে দোকানে যাই মেশিনের জন্য আমার কাছ থেকে 2-2.5 হাজার টাকা যায়। বেকারদের সাহসটা দেখেছেন? পুলিশের কাছেও টাকা যায়। তাছাড়া পুলিশ হয়ে নগদ টাকায় জিনিস কিনলে পুলিশের জাত থাকবে? আপনি বলুন স্যার। আপনার মতো লোভী স্বার্থপর পুলিশ অফিসারগুলোর জন্য আজ পুলিশ যার চাপ মাটির সঙ্গে মিশে গেছে। আপনাদের জন্য পুলিশের আজ এত বদনাম। আপনাদের জন্য সিনেমা, নাটক, এমনকি লোকশিক্ষাধারক, যাত্রাপালাতেও পুলিশের চরিত্র নিয়ে ব্যঙ্গ করা হয়। আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে আপনার মতো পুলিশ অফিসারগুলোকে আমি ডিপার্টমেন্ট থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। কতজনকে বের করবেন স্যার? স্যার স্যার এইরকম পুলিশ অফিসার না পুরো পুলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়ে গেছে। আবার এদের পিছনে না নেতা মন্ত্রীদের হাতও থাকে। আপনি কোনো ভালো কাজ করতে যাবেন তো আপনাকে এমন জায়গায় বদলি করে দেবে যে আপনি কেঁদেও কুল পাবেন না স্যার। ঠিক ঠিক বলেছে ইয়ং ম্যান।
আজকাল পুলিশরা তো নেতা মন্ত্রীর হাতের খেলার পুতুল, তারা যেমনটি নাচাচ্ছে আমরা ঠিক তেমনটি নাচছি। কিন্তু কিছু জাত পুলিশ অফিসার আছে যাদেরকে বদলি করে দেওয়া হলেও তাদের চরিত্রের কখনো বদল হয় না, তারা যেখানেই যাবে চোখ বুঝে ঠিক ছবল মারবেই। বাইদা ভাই, তুমি কে, এখানে কি জন্য এসেছো? স্যার 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 আমি এখানে আসিনি স্যার। স্যার উনি আমাকে জোর করে ধরে এখানে নিয়ে এসছেন। কিন্তু কেন? কিন্তু কেন কি বলছেন? ও পুলিশের কাছে হস্তক্ষেপ করেছে, ইয়ে মানে আইন নিজের হাতে তুলে নেয়। তার মানে ওই যে চৌরাস্তার মোড়ে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, যে লোকটা লরি চাপা পড়েছিল, আমরা পৌঁছানোর আগে এই রাস্কেলটা তাকে কাঁধে করে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। হাউ স্ট্রেঞ্জ, তুমি সেই দেবদূত। কনগ্রাচুলেশন ইয়াং ম্যান, তুমি ঠিক সময় লোকটাকে হসপিটালে পৌঁছে দিয়েছিল বলে আজ একটা প্রাণ বেঁচে গেল। তোমাকে যে কি বলে আমি ধন্যবাদ জানাবো? ধন্যবাদ কি বলছেন স্যার? ও পুলিশের কাছে হস্তক্ষেপ করেছে, ওর তো পানিশমেন্ট হোক। আর 10 মিনিট লেট হলে হয়তো লোকটা মারা যেত, আর লোকটা যদি মারা যেত তাহলে পাবলিক আপনাদের কি হাল করতো সেটা একবার ভেবে দেখেছে? স্যার, ও শুধু একটা মানুষের প্রাণ বাঁচায়নি, আপনাদেরও বাঁচিয়েছে। তাই ওকে পানিশমেন্ট নয়, ওকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। না না স্যার, না না, আমি অ্যাওয়ার্ড পাওয়ার মতো কোনো কাজ করিনি স্যার। তবে স্যার একটা বিষয় আমি খুব অবাক হয়ে যাচ্ছি, আপনাদের ডিপার্টমেন্ট এক, দায়িত্ব এক, অথচ আপনাদের চরিত্র দুটো সম্পূর্ণ আলাদা। এরকম আলাদা হয় কি করে স্যার? এই ডিপার্টমেন্টটা তো বসে গেছে ভাই, কারো মনে কোনো আদর্শ মানবিকতা বলে কিচ্ছু নেই। সবাই শুধু পাবলিককে ধমক দিয়ে নিজেদের পকেট ভরিয়ে নিতে চায়। তাই তোমাদের মতো ইয়ং ম্যানদের এগিয়ে আসতে হবে ভাই। তাই আজকের এই ঘটনার জন্য তোমাকে যাতে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হয়, তার জন্য এসপি সাহেবের কাছে আমি রেকমেন্ড করব। স্যার কাম অন ইয়ং ম্যান, কাম অন। ওকে স্যার। না না, এটা হতে পারে না, আমি তোর কোনো কথাই বিশ্বাস করি না। তুই না বিশ্বাস করলে সত্যিটা মিথ্যে হয়ে যায় না রে মা। আমি নিজের চোখে দেখেছি পুলিশ সংকল্পকে টেনে হিঁচড়ে গাড়িতে চলে নিয়ে। তুই ভুল দেখেছিস, সংকল্প এমন কোনো কাজ করতে পারে না যে যার জন্য পুলিশ তাকে ধরে নিয়ে যেতে পারে। কারণ তুমি তার ভালোবাসায় এমন মোহা হয়ে গেছো যে তুমি তার অন্যায়টা তোমার চোখে পড়ে না। কি বলতে চাও তুমি? কারণ সংকল্পদা কোনো মহৎ কাজ করেনি যে পুলিশ তাকে টেনে হিচড়ে ধরে নিয়ে যাবে না। আমার তো মনে হয় সংকল্পদা কোনো স্মাগলিং এর সঙ্গে জড়িত। শুধু স্মাগলিং নয়, আমার মনে হয় সংকল্প আরো অনেক অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। তা না হলে পুলিশ তাকে সারা রাত লকআপে ঢুকিয়ে রাখে, সে নিজে একটা স্মাগলার। চুপ কর তোরা। মিথ্যে সন্দেহের বসে একটা নিষ্কলঙ্ক মানুষকে তোরা অপরাধী সাজাস না। অপরাধী নয় রে, এটাই সত্যি। আমরা তোকে হাত জোড় করে অনুরোধ করছি, তোরা সংকল্পকে ভুলে যা। কারণ সংকল্পদাকে বিয়ে করলে তুমি যেমন চিরজীবন পস্তাবে, তেমনি আমাদের ফ্যামিলির মান সম্মান নিয়ে টানাটানি হবে। বাড়ির একমাত্র জামাই হবে ডাকাত, স্মাগলার। কার আর ভালো লাগবে বলো? ও, এবার বুঝেছি। হাজার চেষ্টা করেও তোমরা আমাদের সম্পর্কটাকে ভাঙতে পারোনি বলে আচ্ছা নতুন করে তোমরা এই নাটকটা শুরু করেছো। তবে একটা কথা মনে রেখো, তোমরা আমাদের ভালোবাসা এত ঠুনকো নয় যে তোমরা সহজেই ভেঙে ফেলবে। আমি শঙ্করদাকে খুব ভালো করে চিনি, সে কোনো অপরাধ করতেই পারে না। তুই ভুল চিনেছিস। আজ আমি প্রমাণ করে দেবো যে তুই ভুল করে ভুল মানুষটাকে ভালোবেসেছিস। তার স্বরূপটা জানলে লজ্জায় ঘেন্নায় মরে যেতে ইচ্ছা করবে। আর স্বরূপটা মানে কোন স্বরূপের কথা বলছিস তুই? তাহলে শোন, তোর জেদের কাছে আমরা হেরে গিয়ে তোদের সম্পর্কটাকে আমরা মেনে নিয়েছিলাম। তাই তো তোদের বিয়ের ডেটটা ফাইনাল করতে আমি সংকল্পর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু বিয়ের কথা শুনে সে কি বললো জানিস? কি বললো? মুখে বললে তো বিশ্বাস করবি না। তার বক্তব্য চিঠিতে লিখে পাঠিয়েছে, পড়ে দেখ। কি লেখা দেখছি আমি? সংকল্প এসব কথা লিখতে পারলো? এটা সংকল্পের হাতে লেখা তো। হ্যাঁ, এটা তো সংকল্পের হাতে লেখা। ওর হাতে লেখা আমি খুব ভালো করে চিনি। আমি মানুষ চিনতে এতটাই ভুল করে ফেললাম, এতটাই ভুল। হ্যাঁ গো, ওই চিঠিটাতে কি লেখা আছে গো? ঠাকুরজি যে একেবারে কান্নায় ভেঙে পড়লো। পড়ো না, পড়ো 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 শুনি।
শোনো, স্নেহের জুঁই ভালোবাসা নিও। তোমার দাদা এসেছিল আমাদের বিয়ের ডেটটা ফাইনাল করতে। তোমাকে বিয়ে করতে কোনোদিন আমার আপত্তি ছিল না, আজও নেই। তবে আমার কয়েকটা শর্ত আছে, যা বহুবার বলতে গিয়ে আমি বলতে পারিনি, তাই তোমার দাদার হাতে লিখে পাঠালাম, করে নিও। আমার প্রথম শর্ত তুমি তো জানো, আমি একজন বেকার, তাই আমাদের ভবিষ্যতের জন্য তোমার বাবা আমাদের নামে 5 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে দিক। আর দ্বিতীয় শর্ত, আমার থাকবার মতো বাড়ি বা জায়গা নেই, তাই আমি চাই তোমার বাবা তার বাড়ির অর্ধেক অংশ আমার নামে লিখে দিক। তা না হলে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। চুপ কর দাদা, ওই চিঠিটাতে লুকিয়ে ফেল। এ কথা জানাজানি হলে এবার সবাই যে আমাকে বিদ্রুপ করবে। আমি সংকল্পের সঙ্গে আমার সম্পর্ক ভাঙার যন্ত্রণা সইতে পারবো, কিন্তু কারো প্রাণীকে বিদ্রুপ আমি সইতে পারবো না দাদা। কিছুতেই না, কিছুতেই। তুমি কি পারো না তোমার অফিস থেকে 5 লাখ টাকা লোন করে আনতে? আমি নয় বাবার পায়ে ধরে বলবো ওই ভিটে বাড়িটার অর্ধেকটা যেন সংকল্পদার নামে। না, ওই স্বার্থপর মানুষটার কাছ থেকে আমি আমার শাখা সিঁদুর কিনবো না। কি ভেবেছে ও? অন্ধের মতো ভালোবেসেছি বলে ও আমার ভালোবাসাকে নিয়ে বিজনেস করবে? এত লোভ ওর। শোনো মিস্টার সংকল্প, যেখানেই থাকো না কেন কান খুলে শুনে রাখো। না চাইতেই তুমি হয়তো অনেক কিছুই পেতে, কিন্তু তুমি যখন আমার ভালোবাসাকে ব্ল্যাকমেল করে শর্ত চাপিয়ে এত কিছু আদায় করতে চেয়েছো, তখন তোমাকে কানা করে দেওয়া অত দূরের কথা। তোমার প্রতি আমার ভালোবাসাটাকেই আজ আমি ছিনিয়ে নিলাম। ভালোবাসা হলো ঈশ্বরের দান, আর সেই ভালোবাসাকে কেউ কখনো ছিনিয়ে নিতে পারে না। আর আমার বিশ্বাস আমাদের ভালোবাসাকেও। কোথা থেকে আসা হচ্ছে শুনে? ওই তো মানে ওই পুলিশ স্টেশন থেকে। তাহলে মিথ্যে বলে? তা কোন কাছে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল? চুরি চিন্তা নাকি স্মাগলিং কেসে? আরে না না, ওসব কিছু না। আসলে একটা মজার ঘটনা ঘটে গেছে। সারা রাত লকআপে কাটিয়ে এখানে এসে দাঁত বের করে হাসতে তোমার লজ্জা করছে না? সারা রাত লকআপে কাটিয়ে এসেছি আমি? এই তোমাকে এই সমস্ত কথা কে বললো? হ্যাঁ, নিজেকে আড়াল করার চেষ্টা করো না সংকল্প, পারবে না। কারণ তোমার স্বরূপটা আজ আমি জেনে ফেলেছি। তুমি হয়তো চুরি চিন্তায় নয়তো স্মাগলিং করো। না জুই, এসব মিথ্যে। তোমাকে কেউ আমার সম্বন্ধে ভুল বুঝিয়েছে। আমি বেকার, আমি গরিব, তাই বলে আমার মধ্যে এতটা লোভ নেই যে আমি তার জন্য চুরি চিন্তায় স্মাগলিং করব। লোভ নেই তো দাদার হাত দিয়ে চিঠিটা পাঠিয়েছো কেন? চিঠি? এসব কি লেখা রয়েছে? একদম অবিকল আমার হাতে লেখা। না 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 না, এই চিঠি আমি লিখিনি। এই চিঠি জাল। ধরা পড়ে যেতে এখন পাল্টি খেতে শুরু করেছে। আমি ভাবতে পারিনি জুই তোমাকে অন্ধের মতো ভালোবাসে বলে যা খুশি তাই দাবি করবা। না 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 না, আমার কোনো কিছু দাবি নয়। আমার একটাই দাবি, এই জুইকে শুধু আমার নিজের করে পাওয়া। চুপ করো। তোমার এই মেঘটি ভদ্র মানুষের মুখোশটা আজ খুলে গেছে। তোমার ওই মিষ্টি কথাই তুমি আর আমাকে ভোলাতে পারবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও কাজ থেকে। তুমি একটিবার আমার একটা কথা শোনো জুই। তোমার একটা কথাও আমি শুনতে চাই না, কারণ তুমি আমাকে ঠকিয়েছো। আমার ভালোবাসাকে তুমি অপমান করেছো। তুমি একটা লোভী, স্বার্থপর, বেঈমান। তোমাকে আমি শুধু ঘেন্না করি। I hate you, সংকল্প। আমি এখনো দাঁড়িয়ে আছো বেঈমান? জুই তোমাকে বেরিয়ে যেতে বললো না? ওইসব ছোট লোকগুলোকে মুখের কথাই হবে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। বারে দুনিয়া বা অপরাধী জানিলই না কিবা তার অপরাধ, অথচ বিচার হইয়া গেল। সংকল্প, তুমি এখান থেকে চলে যাও। যাচ্ছি জুই, যাচ্ছি। আমি এখান থেকে চলে যাচ্ছি।
তবে যাওয়ার আগে তোমায় একটা কথা বলে যায় জুই, যখন তুমি নিমিষে আমার ভালোবাসাকে ঘৃণার আবর্জনায় ছুঁড়ে ফেলে দিলে, সেই ভালোবাসার দাবি নিয়ে আর তোমার সামনে এসে আমি দাঁড়াবো না চুপ। আমি নীরব যন্ত্রণা বুকে নিয়ে আমি তোমার জীবন থেকে চিরদিনের জন্য চলে যাচ্ছি, চিরদিনের জন্য। তবে হ্যাঁ জুই, একটা কথা, যে চিঠির উপর বিশ্বাস করে আজ তুমি আমাদের সম্পর্কটা শেষ করে দিলে না, এর জন্য একদিন তোমাকে পস্তাতে হবে। আর ঈশ্বরে যদি করুণা হয় তাহলে আমিও ঠিক প্রমাণ করে দেব এই চিঠি মিথ্যে, এই চিঠি যা, এই চিঠি নকল। ভালো থেকো, ভালো থেকো। দাদা ওদের সত্যি সত্যি চলে গেল, এখন আবার কি হবে দাদা? আমি যাকে বড্ড ভালোবাসি দাদা, আমি যাকে বড্ড। না না, আমি কি বলছি, যে আমাকে একটু ভালোবাসে না, ভালোবাসে শুধু আমার অর্থকে, তাকে কিনা আমি। না না না, ওর মধ্যে একটা লোভী স্বার্থপর মানুষ কখনই আমার ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। ওকে আজ আমি শুধু ঘেন্না করি, শুধুই ঘেন্না, শুধুই। কেন না ঠাকুরজি, ওর চাইতেও ভালো পাত্রের সঙ্গে আমরা তোমার বিয়ে দেব। আবার বিয়ে? ছেলে আমি ঠিক করে ফেলেছি, বিরাট বিজনেসম্যান, তোর সঙ্গে মানাবে ভালো। তুই অমত করিস না রে বোন, এই বিয়েটা করে ফেল। বিয়ে? ঠাকুরজি, ছোট্ট এই শব্দটা মানুষের জীবনে খুব প্রয়োজন, তাই না? সারা জীবন একটা অচেনা অচেনা মানুষের সঙ্গে আপোষ করে চলার নামই হলো বিয়ে। ঠাকুরজি, তবে তোরা যখন চাইছিস তাই ভাবে, আমি তোদেরই পছন্দ করা পাত্রকেই বিয়ে করব। জীবনের তুমি কেন আগে আসো, আগে কেন দাওনি দেখা, জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসো, আগে কেন দাওনি দেখা। তুমি কেন আগে আসো, আগে কেন দাওনি দেখা, জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসো, আগে কেন দাওনি দেখা। থ্যাংক ইউ আমাকে না দেখে সিলেক্ট করার জন্য, ভেরি ভেরি থ্যাঙ্কস। আরে কবি অনুরোধ আছে, তুই এইভাবে আসবে আমি ভাবতেও পারিনি। আরে না না, এতে অবাক হওয়ার কিছু নেই। এই পথে যাচ্ছিলাম, হঠাৎ তোমার কথাটা মনে পড়ে গেল, ভাবলাম যাই তোমার বোনটাকে একবার দেখেই যাই, এই আর কি। এসে যখন পড়েছেন বসে পড়ুন, আপনার জন্য আমি চা জল খাবারটা তৈরি করে নিয়ে আসি। আরে না না বৌদি, ওইসব চাটা দরকার নেই। জুই, ইনি হলেন অভিমন্যুদা, যার কথা আমি তোকে বারবার বলেছিলাম তোরা দুজনে গল্প কর, আর এই খবরটা আমি বাবা মাকে দিয়ে আসি। বাবা মাকে। আপনি বসুন, আমি ভেতরে যাই। ও শিওর শিওর।
ফুল বিক্রি করছে, ভালো লাগলো তাই ফুলটা নিয়ে নিলাম। কেন আপনি ফুল ভালোবাসেন না? না মানে কে একজন বলেছিল যারা নাকি ফুল ভালোবাসে না তাদের হৃদয়টা নাকি খুব কঠোর হয়, ওদের মানুষ খুন করতে হাতও কাঁপে না। জানেন ওই কথাটা না আমার সঙ্গে খুব মিলে যায়। আসলে চোখের সামনে একটা পিঁপড়েকে মরতে দেখলে আমার বুকের ভেতরটা কেমন যেন একটা মোচড় দেয়। আসলে কি জানেন তো, আমি না ফুল ভালোবাসি। আপনার মনটা হয়তো খুব নরম হবে হয়তো, আসলে তো আমার কোনো মনের মানুষ নেই সে মনের খবর রাখবে। আমাকে আপনার পছন্দ হয়েছে নাকি বাড়ির লোক চোখ আর আপনি তুমি করে রাজি হয়ে গেলেন? এটা কিন্তু ঠিক নয়। দেখুন আপনি অসুখী হলে আমি তো সুখী হতে পারবো না, সেই জন্য আমি আপনার মতামতের উপর গুরুত্ব দিতে চাই। এবার বলুন আপনি আমাকে বিয়ে করতে চান তো? এদেশের অধিকাংশ মেয়েদেরই মতামতের কোনো মূল্য নেই অভিমন্যু বাবু। বাবা মা যেটা সিদ্ধান্ত নেন সেটাই আমাদেরকে মেনে নিতে হয়, এছাড়া আমার আর কিচ্ছু বলার নেই। ফুল ফুটুক আর না ফুটুক, আজ কিন্তু বসন্ত। শালা ঠিক জায়গায় চারটা ফেলেছি আর মাছও চারে এসে গেছে। এবার বর্ষি দিয়ে কেটে মাছটাকে টাকায় তুলতে হবে। আমার নাম অভিমন্যু সরকার, আমার বোধহয় এখন একটু সৎ হওয়া দরকার। বাবা আজকালকার সৎ মানুষের বড্ড অভাব। তো পলাশের মুখে তোমার কথা শুনে ভাবলাম তুমি খুব সৎ, তাই আমার মেয়ের বিয়ে আমি তোমার সঙ্গেই দেবো। এসব তুমি কি বলছো? জুই তো সংকল্পকে এসব কথা বলছে কেন? এইসব কথা ওই ছেলেটার কানে গেলে আমাদের মেয়েকে বিয়ে করতে রাজি হবে। কিন্তু জুই কি এই বিয়েতে মত দিয়েছে? আরে মদ না দিলেই ছেলেটার সামনে আসে না। মানে আমি বলছিলাম কি, আপনারা বোধহয় মাসিমা মেসমশাই তাই না? মাসিমা থাক বাবা থাক। তা হ্যাঁ বাবা তুমি একা এসেছো? তোমার বাবা মা? সরি মেসমশাই, বাবা মা কোন ছোটবেলায় মারা গেছে, তাদের অভাবটা না আমাকে বড় কষ্ট দেয়। কিন্তু এবার আপনারা চাইলে আমার সেই অভাবটা একটুখানি দূর হবে। মানে আপনারা যদি আমাকে মা বাবা বলার সুযোগ দেন। নিশ্চয়ই দেব বাবা, নিশ্চয়ই দেব, কারণ তুমি তো আমাদের ছেলের মতো, তাই না? তা হ্যাঁ বাবা তোমার বাড়িতে বুঝি আর কেউ নেই? আছে তো, এই লক্ষণের মতো একটা ভাই আছে, আর এই সুরপনাকার মতো একটা বোন আছে। তনরে বড়দা। তুই কি রে দাদা আমাদেরকে গাড়িতে বসিয়ে রেখে একাই আমাদের বৌদিকে দেখতে চলে এলি? আজ আর সেটি হচ্ছে না, আজ আমাদের বৌদিকে আমরা নিজেরাই পছন্দ করব, আর পছন্দ হয়ে গেলে আজ কোনো মন্দিরে নিয়ে গিয়ে তোদের বিয়ে দিয়ে দেবো। আমার কথাটা শোন, এই দেখ আমাদের পছন্দ হলে হবে, ওনাদের মতামতের কোনো মূল্য নেই। ওরা কারা বাবা? এরা আমার ভাই বোন। আসলে কি জানেন, এরা না দুজনে এক একটা পাগল। আমরা পাগল নই, তুমি একটি পাগল। তা না হলে এত বয়স হয়ে গেল এখনো বিয়ে করার নাম নেই। দিন রাত শুধু টাকার পেছনে দৌড়চ্ছ। বলি বিয়েটা যদি না করো তাহলে তোমার ওই কোটি কোটি টাকা ভোগ করবে কে? কোটি টাকা? শেষে আমাদের চাপাচাপিতে দাদা বিয়ে করতে রাজি হয়েছে। ওরে ভাই, সাথে কি বিয়ে করতে চাই? তোরা হলে আমার বুকের দুটো পাঁচর, একটা পরে নিয়ে এসে আমার সেই পাঁচর দুটোকে যদি আলাদা করে দেয়, সেই ভয়তো আমি। না বাবা না, আমাদের মেয়ে সেরকম নয়, সবাইকে মানিয়ে নিয়েই চলবে, সেটাই তো আমরা চাইছি। তোমাদের ভাই বোনের কথা শুনে মনে হচ্ছে তোমাদের ভাই বোনের খুব মিল। তবে আমার মেয়ে তোমাদের সংসারে গেলে ও খুব খুব সুখে থাকবে। হ্যাঁ বাবা তোমাদের নামটা তো জানা হলো না। আমার নাম আজাদ। আজাদ? মানে এরকম নাম তো হিন্দু বাড়ির ছেলেদের হয় না, এইরকম নাম তো ওই মুসলমানদের। মেশামশাই আছেন কি জানেন, আমার এই ভাইটা না বড্ড ছাত্রা পাগল। যখন যে চরিত্রে অভিনয় করে তখন সে চরিত্রেই ডুবে থাকে, নিজের আসল পরিচয়টা পর্যন্ত ভুলে যায়। এবারে কি নাটক ওই আজাদ হিন্দ ফৌজ নাটকে ওই আজাদের চরিত্রে অভিনয় করছে, তো তাই নিজেকে সবসময় আজাদ ভাবে। তো হ্যাঁ সেই জন্য আমার মুখ থেকে আজাদ নামটা বেরিয়ে গেছে। আসলে আমার নাম আবির।
তোমার নাম কি মা? হ্যাঁ আমার নাম আলো। এই চোরদা, এখানে দাঁড়িয়ে ভকভক করলে চলবে? আমাদের ভগবতীকে কখন দেখবি? নিশ্চয়ই ভেতরে আছে। আমি আমার ভগবতীকে দেখতে গেলাম। দাঁড়ালো, আমিও তোর সঙ্গে যাবো। বর্দা, আমিও ভিতরে চললাম। আমি আমার কথাটা শুনে এভাবে যাস না, অচেনা অন্যের ঘরে ঢোকা যায় না। আরে আমার এদের জন্য দেখছি আমার মান সম্মান দুটোই যাবে। না বাবা, এতে তোমার মান সম্মান যাওয়ার কাজ কি আছে? ওরা যাচ্ছে যাক না, আমার জুই আছে, সব সামলে নেবে। জানি না মাসিমা, ওরা না বড্ড স্নেহের কাঙাল। সেই কোন ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে, কারোর কাছ থেকে কোনোদিন স্নেহ মায়া মমতা পাইনি। তাই ওরা আমাকে বারবার বলতে জানে, দাদা তুই যখন বিয়ে করে বউ নিয়ে আসবি, তোর বউকে আমরা বৌদি বলবো না, তোর বউকে আমরা মা বলে ডাক। নিশ্চয়ই বলবে বাবা, নিশ্চয়ই বলবে। আমাদের মেয়ে সেরকম নয়, ওদের সব অভাব পূরণ করে দেবে। আমার মেয়ের কপালে যে এত সুখ অপেক্ষা করছিল, আমি তা বুঝতে পারিনি বাবা। তুমি একটা কথা না বলে আমি থাকতে পারছি না। আমি এক অসহায় বৃদ্ধ গরিব বাবা, তোমার উপযুক্ত যৌতুক হয়তো আমরা দিতে পারবো না, তবু বলছিলাম। আপনি কি বলছেন? আজকে দিনে বিয়েতে যারা যৌতুক নেই তাদের তো ফাঁসি হওয়া উচিত। আমার কিছু চাই না মেশামশাই, আপনারা কোনো চিন্তা করবেন না। আমার সব চাই আপনাদের প্রাণ ঢালা আশীর্বাদ, আপনাদের প্রাণ ঢালা আশীর্বাদ। আমাদের আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে থাকবে। অভিমন্যু সরকার, আমার বড় এদের একটু শ্রদ্ধা জানানো দরকার। সব রং মুছে মেঘে মেঘে সব রং মুছে আকাশ মেঘে মেঘে বরষার সুর নিয়ে বুকে যে বেড়া টুটু বাজে। খেয়ালি সে মন নিয়ে ভাবে না যে ব্যথা আমার যে কতখানি ফিরে এলো না, চলে গেল যে ফিরে যাবে কোনোদিন ভাবিনি আমি। সে আমার দুঃখ ভেবে গাকে জানি ফিরে এলো না সে চলে। না 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 না, আমি আর কাঁদবো না। আমি এখান থেকে চলে যাবো অনেক দূরে। হ্যাঁ, সামান্য একটা চিঠি আমার জীবনে মোড়কেই ঘুরে দিল। কিন্তু চিঠিটা লিখলো কে? আমার হাতে লেখা নকল করে। জুই জুই আমার ভালোবাসার প্রতি বিশ্বাস না রেখে ওই চিঠিটার উপর বিশ্বাস করলো। তাহলে কি এটা কোনো চক্রান্ত? আর জুই কি পরিস্থিতির শিকারে পড়ে আমাকে ভুল বুঝতে বাধ্য হয়েছে? না 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 না, এটা যদি হয় তাহলে তো সামান্য একটা ভুলের জন্য আমাদের দুটো জীবন নষ্ট হয়ে যাবে। না, আমি জুইয়ের কাছে যাবো, আমি জুইয়ের ভুল ভাঙাবই। আর তারপর ওই চিঠিটা হ্যান্ড রাইটিং কাছে নিয়ে গিয়ে আমি প্রমাণ করে দেবো যে ওই চিঠিটা ওই চিঠিটা নকল। এই ছোকরা, তখন থেকে হর্ন বাজাচ্ছি, শুনতে পাওনি? রাস্তা আটকে মজা মারছো, এমন কেলাবো না বাপের নাম ভুলে যাবে। তুমি তো সেই বড় উপকার ম্যান, তুমি তো আচ্ছা সেয়ানা মালমাইরি। পুলিশের নাকের ডগা থেকে পুরস্কারটা ছিনতাই করে নিয়ে চলে গেলে, তাই রাস্তার মাঝে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে কি করছিলে জাদু? এত হর্ন বাজাচ্ছি, শুনতে পাওনি? সরি স্যার, আমি না ঠিক খেয়াল করতে পারিনি। কি শিয়াল ধরতে পারিনি? এটা কি শিয়াল ধরার জায়গা? শিয়াল ধরবে তো ওই জঙ্গলে যাও। স্যার, আমি শিয়ালের কথা বলছি না, আপনি কানে ভুল শুনছেন। কি কানে দুল?
আমি দুল পরেছি, আমি কি মেয়ে ছেলে? কই কোথায় দেখাও দুল। স্যার আমি কানের দুলের কথা বলছি না স্যার, তবে স্যার হ্যাঁ ওই এখনকার ইয়াং ছেলেরা না মেয়েদের মতো কানের দুল পরে, আবার মাথায় না লম্বা লম্বা চুলও রাখে। ঠিক বলেছো, ঠিক বলেছো। ওই কানে দুল, লম্বা লম্বা চুল, সবাই এক একটা শিমুল ফুল, কোনো গন্ধও নেই আর কোনো কাজেও লাগে না। এই ছোকরা শোনো শোনো শোনো, এদিক দিয়ে দুটো ছেলে মেয়েকে যেতে দেখেছো? ছেলে মেয়ে? হ্যাঁ, মাল দুটো আসলে চোরা কারবারি। গুপ্তচর মারফত খবর পেয়েছি ওরা কিছু চোরাই মাল নিয়ে এই পথে আসছে, ওদের ধরবার জন্য আমি ওত পেতে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে ছেলে মেয়ে দুটো দেখতে কেমন বলুন তো? ওই যে আজকালকার ছেলে ছোকরারা যা হয়, কানে দুল থাক বা না থাক, মাথায় লম্বা লম্বা চুল, আর পরনে ওই জিন্স টিন্স হয়তো হবে। আর মেয়েটা? আজকালকার মডার্ন মেয়েদের যা ড্রেস হয় তাই, হট প্যান্ট আর হট গেঞ্জি। হট মানে বোঝো? বোঝো না। প্যান্টটা হবে প্যান্টির চেয়ে একটু বড় আর হাফ প্যান্টের চেয়ে একটু ছোট, আর উপরেরটা হবে গেঞ্জির চেয়ে একটু ছোট আর ব্লাউজের চেয়ে একটু বড়। আরে তোমায় আবার এসব কথা বলছি কেন? তুমি তো আবার পুলিশের ভাড়া ভাতে ছাই দিয়ে ওই দুটো মালকে ধরে নিয়ে গিয়ে থানায় জমা দিয়ে পুরস্কারটা ছিনতাই করে নেবে। না 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 না, সেটি হচ্ছে না। তুমি এখান থেকে যাও তো ছোকরা, পুলিশকে পুলিশের কাজ করতে দাও। এই দেখবেন এই আপনার মতো মাথা মাথা পুলিশে দাঁড়ায় না, এই কাজ করা সম্ভব না। হ্যাঁ দেখবেন ওরা আপনার নাকে টুকে দিয়ে বেরিয়ে গেল, আর আপনি টেরও পেলেন না। ছোকরা কি বলে গেল? নির্ণয় করে গেল না সুনাম করে গেল? কিছুই শুনতে পেলাম না। না, এবার দেখছি আমায় কানের মেশিনটা লাগাতেই হবে। ও বাবা গো, ও মা গো, কি যন্ত্রণা! ওরে মার পাচ্ছি না। আর একটু সহ্য করবো, হাসপাতালে এলুম বলে। আমি যে আর পাচ্ছি না গো, মনে হতে চায় বাচ্চাটা এখানে গ্যালাস হয়ে যাবে। কি ব্যাপার? কেসটা কি? কিছু লয় গো পুলিশ বাবু, কিছু লয়। আমার বউয়ের বাচ্চা হবে। তোমার বউ ল্যাংচা খাবে? আরে না না পুলিশ বাবু, আমার বউয়ের বাচ্চা হবে। দেখেন না কেমন পেশাব যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। ও মাই গড, সত্যি সত্যি তো এ তো ডেলিভারি কেস। ইউ রাস্কেল বোকা বুদ্ধু কোথাকার, এইভাবে পোয়াতি মানুষটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছ কেন? একটা গাড়ি ভাড়া করতে পারোনি? গাড়ি ভাড়া টাকা কই পাবো বাবু? গরিব মানুষ, মজুর খেটে যা পাই তাতে দুবেলা খাবারই জড়াতে পারি না, আর কি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা করো না। আমি আমার গাড়িতে তোমার বউকে হাসপাতালে পৌঁছে দিচ্ছি। না গো না পুলিশ বাবু, না, আমি গাড়িতে চড়বো নি গো। গাড়িতে চলে আমার বমি হয়ে যায়, বমি। আমি কি অসভ্য মেয়ে মানুষ রে, বলে কিনা আমি যাই। ও গো পুলিশ বাবু, আমি নয় গো, আমি নয়, বমি। ও রক্ষে করো রক্ষে করো, বমি। আমার গাড়িতে বমি করলে কে আবার পরিষ্কার করবে? ও পুলিশ বাবু, তুমি এখান থেকে যাও, আমি এখানেই বাজে গ্যালাস করবো। ও বাবা! আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই রাস্তাঘাটে ডাক্তার নার্স কিছু নেই, বলে কিনা এখানেই বাচ্চা প্রসব করবে। ওসব ডাক্তার নার্স কিছু লাগবে নি গো বাবু। এর আগে আমার বউ বাড়িতেই পাঁচটা বাচ্চা পেশাব করেছে। বলিস কি রে, এই বয়সে পাঁচটা, তাও আবার বাড়ির মধ্যে? ও পুলিশ বাবু, তুমি এখান থেকে যাবে তো যাও। না রে, না না না, আমি তো আমার সামনে বাজারে যাবো। কি সাংঘাতিক মেয়ে মানুষ রে, বলে কিনা আমার সামনেই বাচ্চা প্রসব করবে। চি 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 চি, কি লজ্জা, কি লজ্জা। ও বাবা গো, ও মা গো, ও বাবা, ও বাবা। এই পুলিশটা গেছে? হ্যাঁ পালিয়েছে। এবার তুমি তোমার বাচ্চাটা খালাস করো। পুলিশের চোখকে ধুলো দিয়ে আমরা ডেঞ্জার জোন পেরিয়ে এসেছি, আর কোনো ভয় নেই। এটার মধ্যে কি আছে জানি না, তবে এইটুকুনি জানি এটার মধ্যে যেটা আছে তার মূল্য 3 কোটি টাকা। আর এটাকে সঠিক জায়গায় পৌঁছে দিতে না পারলে আমাদেরকে হয়তো লাশ হয়ে যেতে হবে। এবার চলে এসো। দাঁড়াও আজাদ, এই জীবন মরণের নাগরদোলায় এভাবে আর কতদিন দুলবে? তোমার কি ইচ্ছা হয় না এভাবে ভয়ে ভয়ে বাঁচার চেয়ে স্বাধীনভাবে সুস্থ হয়ে বাঁচি?
বেঁচে থাকলেও স্বাধীনভাবে বেঁচে থাকবার কোনো পথ আজ আমাদের সামনে খোলা নেই। এতই যদি কণ্টকময় জীবন, তাহলে তুমি আমাকে এই জীবনে টেনে আনলে কেন? আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম, অন্যের মতো ভালোবেসেছিলাম। না, তুমি আমায় ভালোবাসোনি। তুমি যাকে ভালোবেসেছিলে সে ছিল আবির, কিন্তু কিন্তু আমি হলাম আজাদ। আমি আবির আজাদ বুঝি না, আমি তোমায় ভালোবেসেছিলাম। তোমার এই রক্তের মাংসে গড়া এই শরীরটার মধ্যে বাসা বাঁধা মনটাকে আমি ভালোবেসেছিলাম। যেটাকে তুমি রক্ত মাংস করা শরীর বলছো, সেটা আজ ইট পাথরের জঞ্জাল আলো। আর সেই ইট পাথরের খাঁচার ভেতর কখনো মন বলে কিছু থাকতে পারে না। ভালোবাসা, প্যার, মহব্বত কিচ্ছু না। তাহলে তুমি আমাকে বিয়ে করবে বলে কথা দিয়েছিলে কেন? সব কথা সব সময় রাখা যায় না আলো। হয় নিজেই ভুলে যায়, না হলে এই পরিস্থিতি ভুলিয়ে দেয়। আমিও যে তোমায় প্যার করিনি তা নয় আলো, আমিও তোমায় নিয়ে নতুন করে বাঁচবার খোয়াব দেখতাম। কিন্তু কিন্তু বস একদিন আমাদের মহব্বতের কথা জেনে যায়। বস আমাকে 7 দিনের সময় দেয়। তার মধ্যে যদি তোমাকে বস রাতে করে দিতে না পারি, তাহলে বস আমাকে খতম। তাই নিজেকে বাঁচাতে আমি আমার মহব্বতের কুরবানি দিলাম আলো, আর তোমাকেও শেষ করে দিলাম। শেষ? আমি শেষ হয়ে যাইনি আজাদ, আর তোমার মহব্বত আজও বেঁচে আছে। আর সেই বেঁচে থাকা মহব্বতটাকে আবার আমি জাগিয়ে তুলবো। আবার আমি আমার ভালোবাসার প্রদীপ জ্বালিয়ে বলবো, আমি তোমায় ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। ওই দেখো, এদিকে গাড়িটা আসছে, পুলিশের গাড়িটা। চলো আমরা এখান থেকে পালাই। চলো আমরা ওই জঙ্গলে গাড়াটা দিই, জলদি চলো। আপনাকে আমি কতবার বলেছি ঠিক সময় ছেলে মেয়ে দুটো এখান দিয়ে পাস করতে পারে, আর ঠিক সেই সময় আপনি। আমি হলফ করে বলতে পারি, আমার নজর এড়িয়ে এই পথ দিয়ে একটা মাছিও যেতে পারে না। আমি কানে কালা হলে কি হবে, চোখ দুটো আমার আস্ত দূরবীন। আমার অনুমান ওই ছেলে মেয়ে দুটো অনেক আগেই আপনাকে ধোঁকা দিয়ে পালিয়েছে। বোকা? আরে বোকা হলে কি এই সততা আর নিষ্ঠার সঙ্গে পুলিশের চাকরিটা আমি করতে পারতাম স্যার? আরে থামুন তো মশাই, দেখুন দেখুন দেখুন, এই দেখুন তো এই ছেলে মেয়ে দুটোকে দেখেছেন কিনা দেখুন তো, দেখুন দেখুন। খুব চেনা চেনা লাগছে, চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। চিনেছি স্যার, চিনেছি। এ তো সেই চাষা তার পোয়াতি বউ, বউটার বাচ্চা হবে বলে এই পথে হাসপাতালে নিয়ে গেল স্যার। আরে কি করেছো রাস্কেল? ওরাই তো স্মাগলার। স্মাগলার? কি করেছেন কার্তিক বাবু? এত কষ্ট করে একটা ফান পাতলাম, আর আপনার একটু সামান্য ভুলের জন্য ওই ছেলে মেয়ে দুটো এখান থেকে পালিয়ে গেল। না 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 না, পালাতে পারেনি, পালাতে পারেনি। আমার মনে হয় ওরা জঙ্গলে গা ঢাকা দিয়েছে। আমি এখনই চিরুনি তল্লাশি চালাবো, তারপর যদি দেখতে পাই সরাসরি গুলি। না না কার্তিক বাবু, না, সামান্য একটু ভুল করেছে বলে ওই ছেলে মেয়ে দুটোর ভবিষ্যৎ আপনি এভাবে নষ্ট করে দেবেন না। জন্ম থেকে কেউ স্মাগলার হয়ে জন্মায়নি কার্তিক বাবু, হয়তো পরিবেশ পরিস্থিতি ওদেরকে স্মাগলার হতে বাধ্য করেছে। তাই আমি চাই ওদেরকে ধরে এনে 2-4 বছর ওই সংশোধনাগারে রেখে ওদের মূল স্রোতে ফিরিয়ে দিতে, আর ওদেরকে যারা স্মাগলার তৈরি করেছে তাদের ধরে এনে এনকাউন্টার করে মেরে ফেলতে। আমি বুঝে গেছি, এবার আমি সব বুঝে গেছি স্যার। কি বুঝেছে? যখন আমাদের কাউন্টার অ্যাটাক করতে আসবে তখন আমাদের সেখান থেকে সটকে পড়তে হবে। কিন্তু এই বিয়েতে আমার মন কিছুতেই সায় দিচ্ছে না। আমি কিছুতেই বুঝতে পারছি না ওই সংকল্পকে ভুলে কেন অভিমন্যুকে বিয়ে করতে চাইছে। ওটা ভীষণ ভুগাইছে। আমার মনে হয় এর মধ্যে কোনো একটা রহস্য লুকিয়ে আছে। হ্যাঁ করুণাময়ী ঈশ্বর, আমার মেয়েটাকে তুমি সুখী করে ডাকো, আমার মেয়েটাকে তুমি সুখী করো। আজকের দিনে তুমি চোখের জল ফেলছো মাধবী, এতে যে আমাদের মেয়ের অকল্যাণ হবে গো। আমাদের মেয়েটা সুখী হবে তো? সুখী হতে চাইলে কেউ সুখী হয়।
সুখী হয় অর্থ সম্পদে, কেউ সুখী হয় ভালোবাসায়, কে যে কোন ঠিকানায় সুখী হয় তা কেউ বলতে পারে না গো। এসব কথা তুমি বলছো কেন গো? তবে তুমি কিছু মনে করো না, আমাদের পলাশ আর বৌমা যখন সম্বন্ধ করেছে তখন আমার মেয়ে জুই খুব খুব সুখী হবে, খুব খুব। তুমি কাঁদছো, তোমার চোখে জল? পারলাম না মাধবী, পারলাম না, চোখের জলটাকে আটকাতে পারলাম না। পারবো কি করে? মা যে আমাদের বুকের আধখানা ভেঙে দিয়ে আমাদের ছেড়ে সারা জীবনের জন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তুমি চুপ করো। তোমার মনে পড়ে মাধবী, ওরা দুদিকে যখন আমাদের বাড়িতে খেলাধুলা করতো তখন ওদের দেখে তুমি আমাকে বলতে, দেখো যেন দুটো চাঁদের টুকরো হেসে গেলে বেড়াচ্ছে, সেই চাঁদের টুকরো থেকে একটা টুকরো যদি হারিয়ে যায় তাহলে আমাদের সংসারটা অন্ধকারে ডুবে যাবে না তো মাধবী? জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। চাঁদের নিজস্ব কোনো আলো নেই বাবা, সে অন্যের আলোয় আলোকিত। আর এই চাঁদটা তো একটা অন্ধকারের ঠেলা, এটা বিদায় হলেই তোমাদের সংসারে অনেক দুঃখের অন্ধকার দূর হবে। জুই, ওরে মা, তোর চোখে জল কোথায়? পাষাণের চোখে তো জল ছাড়ে না মা, আমি যে আমার মনটাকে পাষাণ করে নিয়েছি। তাই তো তোমাদের চোখে জল দেখেও আমি এতটুকু কাঁদতে পারছি না। কাঁদবো কেন? আমি তো এত সহজে হারবো না বাবা, ভাগ্য আমাকে যতই হারানোর চেষ্টা করুক না কেন আমি জিতবই। হাজার দুঃখের মাঝে খুঁজে নেব সুখের ঠিকানা, আমার সুখের ঠিকানা। কি মা, তোমরা কাঁদছো কেন? আজ তো তোমাদের আনন্দের দিন, খুশির দিন। এতদিন তোমরা তোমাদের যে ইচ্ছেটাকে আমার মাথায় চাপিয়ে দিতে চেয়েছিলে সেটাই তো হচ্ছে। আমি তো তোমাদের ইচ্ছেতে সংকল্পকে ভুলে অন্য কাউকে বিয়ে করছি। এবার তোমরা আনন্দ করো, হাসো, প্রাণে খুলে হাসো, প্রাণে খুলে। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিও, গেলে আমার পূজা হয়নি আমার চমৎকার। আপনাদের দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। একটা মেয়ে বিরহ যন্ত্রণায় কাতর হয়ে মরতে বসেছে, আর আপনারা তাকে বাঁচানোর চেষ্টা না করেই অবহেলায় আস্থা করে ঠেলে ফেলে দিচ্ছে। জয়, তুমি একদম চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। আমি তোমাকে নিয়ে গিয়ে তোমার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দেবো। তুমি কি বলছো অভিমন্যুদা? তুমি জুইকে? না না, তার কখনো সম্ভব নয়। অভিমন্যুদা তো ভুল করে বলে ফেলেছে। না, আমি ভুল করে বলিনি, আমি ঠিক কথাই বলেছি। আমি নিচে দাঁড়িয়ে ওর মনের মানুষের সঙ্গে ওর আমি মিল করাবোই করাবো। কিন্তু তোমার কি হবে বাবা? বিয়ে করতে এসে খালি হাতে ফিরে গেলে এই সমাজ যে তোমাকে নিন্দে করবে। জানি মাসিমা, আমার বিয়ে করতে আসা স্ত্রীকে অন্যের হাতে তুলে দিলে এই সমাজ, সংসার, আত্মীয়-স্বজন সবাই আমাকে দেখে ঘৃণার চিৎকার দেবে। তবে মাসিমা, সেটা তো মাত্র কয়েকদিনের ছুটি। কিন্তু একবার জুইর কথাটা ভাবো তো, নিজের মনের মানুষকে কাছে না পাওয়ার যন্ত্রণায় তিলে তিলে শেষ হয়ে যাবে। অভিমন্যুদা, পলাশ বিয়ে না করে তো আমি ঠিক ছিলাম, বাকি জীবনটা এভাবেই কাটিয়ে দেবো। না অভিমন্যু বাবু, তা হয় না। আপনি জুই, এখন আমাকে নিয়ে ভাববার সময় নয়, লগ্ন প্রায় সমাগত। পলাশ, তুমি দাঁড়িয়ে থাকো না, যাও তাড়াতাড়ি ওই ছেলেটাকে খুঁজে নিয়ে এসো। আমি নিচেই দাঁড়িয়ে জুইয়ের সঙ্গে ওর বিয়ে দেবই দেবো। না অভিমন্যুদা, ওই রকম একটা বেকার বাউন্ডেলের সঙ্গে আমাদের জুইয়ের বিয়ে হোক আমরা কেউ চাই না। পলাশ কেন বুঝতে পারছো না? কেউ সারা জীবনে বেকার থাকবে না। দেখবে একদিন ও একটা চাকরি জুটিয়ে নেবেই নেবে। তার কোনো জন্ম পরিচয় ঠিক নেই, জাতকুল মান কিছু নেই, সে হবে এ বাড়ির জামাই। না না, তা আমরা কেউ কখনো মেনে নিতে পারবো না। তুমি একটু চুপ করো মা। কেন কেন আমি চুপ করতে যাব? আমাদের ভাবনাটা আমাদেরই ভাবছে না। আবার নতুন করে কি ভাবেন শুনি? আমার সেই ভেগাবনটাকে ধরে
তাকে তো বিয়ে দিতে পারলেন না। যদিও আমরা একটা সোনার টুকরো পাত্র জোটালাম, তাকেও নিয়ে আপনারা টালবানা শুরু করেছেন। আমার শেষ কথা শুনে রাখুন, এই মুহূর্তে যদি ঠাকুরজির বিয়ে না হবে তাহলে আজ রাত্রেই আমি বাড়ি ছেড়ে চলে যাব। ঠাকুরজি গো, তুমি আর পেছন ফিরে তাকিও না। কোথায় সংকল্পদা আর কোথায় অভিমন্যুদা? অভিমন্যুদা তোমাকে সোনা মণি মুক্ত দিয়ে সাজিয়ে রাখবে তো হয় তোমার। তুমি এবার চুপ করো বৌদি, তুমি এবার চুপ করো। বাবা অভিমন্যু, তুমি তো সবই শুনলে, এবার বলো বাবা আমরা কি করব? উদামনে ভালো হ্যাঁ বাবা, তুমি বলো বাবা, তুমি যা বলবে আমরা তাই মেনে নেব। বলো বাবা, কি তোমার সিদ্ধান্ত? আমি সিদ্ধান্ত নেওয়ার কি মাসিমা? আমি সিদ্ধান্ত নেওয়ার কি? তাছাড়া আমার সিদ্ধান্ত তো আমি আপনাদের অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম। এবার সেই সিদ্ধান্তটা নেবে এই জুই। বল মা, তুই কি চাস? তুই কি ওই সংকল্পকে? না অভিমন্যুদাকে? জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। জুই, তুমি একদম ভেঙে পড়ো না, একদম ভেঙে পড়ো না। আমি তোমার পাশে আছি জুই। জানো জুই, আমার হয়তো কদিন কষ্ট হবে, কারণ এই কদিনে তোমাকে একটু না একটু আমি ভালোবেসে ফেলেছিলাম। আমি কি বলছি জুই, তুমি একদম ভেবো না। আমি নিজে কি তোমাকে তোমার ভালোবাসা মানুষের কাছে পৌঁছে দেবো। এবার বলো জুই, তাহলে তুমি সংকল্পকে বিয়ে? না না অভিমন্যু বাবু, আমি বেঈমান হতে পারি কিন্তু অকৃতজ্ঞ নই। তাই আজকের এই পরিবেশ পরিস্থিতিকে বিচার করে আমি তোমাকেই বিয়ে করতে রাজি হলাম। আমার নাম অভিমন্যু সরকার। আমার বোধ হয় এখন আরো একটু সৎ হওয়া দরকার। ওরে তোরা সানাই বাজার সানাই। এবার তোমরা মালা বদলটা সেরে নাও বাবা। সুন্দর করে সাজানো হয়েছে। আমার মনে হয় বস এবার নিজেকে সম্পূর্ণ পাল্টে ফেলেছে। যার মনে ভালোবাসা জন্মায় সে অন্যের ভালোবাসাকেও সম্মান দেয়। তাই বলছিলাম কি, চলো না আজাদ, আমরাও কি আমাদের ভালোবাসার কথা বসকে বলে। তোমার কি মাথা খারাপ হয়েছে? বসকে তুমি কতটুকু চেনো? বসের মতি গতি আল্লাহ আন্দাজ করতে পারে না। এ কথা শুনে বস যদি খেপে যায়, তাহলে কি আমাদের ভালোবাসা কখনোই ভাষা খুঁজে পাবে না? আমি যে এই অভিশপ্ত জীবনের বোঝা আর বইতে পারছি না। মরণের ভয় আমাকে সব সময় তাড়া করে বেড়ায়। সত্যি যদি পরিচয় করিতে কোনোদিন আমি না হলো না, এমন কথা তুমি বলো না। আল্লাহ কখনো এমন নিষ্ঠুর হবেন না। বাঁচতে হয় আমরা একসাথেই বাঁচবো, মরতে হলে একসাথেই। আমি মরতে চাই না, আমি যে বাঁচতে চাই। আমি যে তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। আমাদের একটা ছোট্ট ঘর হবে, সেই ঘরের মাঝে আমরা একটা সুখের সংসার পাতবো। সেখানে তুমি তোমার প্যার আর আমি আমার ভালোবাসা দিয়ে সেই সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তুলবো। চুপ করো আলো, চুপ করো। এই কথা যদি কোনোভাবে বসের কানে যায় তাহলে বস আমাদের দুটোকেই খতম করে দেবে। তাই বলছিলাম আমাদের মহব্বতের কথা এখানকার জন্য কেউ না জানে। জেনে ফেলেছি, সব গোপন বন্দি আমি জেনে ফেলেছি। কে জেনে ফেলেছো? আজ রাতে তোমরা আমাদের সঙ্গে কি কি দুষ্টুমি করবে তার প্ল্যান করা হচ্ছে, তাই না ঠাকুরজি? ঠাকুরজি, তোমার দাদা কোথায় ঠাকুরপো? তার জন্য কি আমি রাজ্যে বসে থাকবো নাকি? কে বস? বস সে আবার কে? আরে আমি তো তোমার দাদার কথা বলছি। হ্যাঁ, ইয়ে মানে দাদা তো আমাদের খুব গম্ভীর, তাই আমরা মাঝে মধ্যে বস বলে ফেলি। গম্ভীর না ছাই, ওই গম্ভীর মানুষটা আড়ালে না একটা সহজ সরল সুন্দর মানুষ লুকিয়ে রয়েছে। তা তোমাদের দাদা এত রাত পর্যন্ত কোথায় কি করছে বলো তো? তার জন্য বসে থেকে থেকে আমি তো প্রায় ঘুমিয়েই পড়েছি। তা ঘুমিয়ে ঘুমিয়ে তুমি কি স্বপ্ন দেখছিলে কে বল?
তোমার দাদার জন্য জেগে থেকে দেখি না একটা সময় আমার তন্দা এসে গিয়েছিল, আর সে তন্দার মাঝে দেখলাম নিজের কাছের মানুষটাকে চিনতে পারলে না জুই? না না, আমি এখন তুমি আমাকে মেনে নিতে পারলে না জুই? আমি জানি জুই, আমি তোমাকে তোমার ভালোবাসার মানুষের কাছ থেকে জোর করে কেড়ে এনেছি, তাই বলে এখন তুমি আমার উপর রেখে থাকবে? না গো না, আমি অতীতকে ভুলে বর্তমানকে নিয়ে সুখী হতে চাই। কিন্তু জুই, অতীতকে নিয়েই তো বর্তমান শুরু। অতীতের সুখের স্মৃতিগুলো যেমন মনকে অন্তরকে খুশিতে ভরিয়ে দেয়, তেমনি দুঃখের স্মৃতিগুলো অন্তরটাকে করে করে খায়। জুই, এখনো সময় আছে, বলো, আমি নিজে গিয়ে তোমাকে তোমার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দেবো। না না গো না, তুমি আমাকে ভুল বুঝে না গো। আমি শঙ্করবাবুকে ভালোবেসেছিলাম ঠিকই, কিন্তু তোমার মুহূর্ত দেখে আজ তুমি আমি ভীষণ শ্রদ্ধা করি, ভালোবাসি। যা পাইনি তার জন্য আমার এতটুকু আফসোস নেই, তবে তোমায় যে পেয়েছি এতেই আমি ধন্য। তোমায় জানো জনম জনম নিজের করে পাই। তোমাকে এত কাছে পেও আজ আমার বলতে ইচ্ছে করছে, এত কাছে তুমি আমার কি আর কেউ না, এত কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে তুমি তারা এমন আমার কি আর কেউ না, আমি কি তোমাকে ছেড়ে একা একা পারি সঙ্গী সঙ্গী আমার সঙ্গী। বৌদি বোধহয় লজ্জা পেয়েছে। ভেবো না বৌদি, তোমার সেই স্বপ্নের রাজকুমার এবার তোমার সামনে এসে তোমার সব লজ্জা হরণ করে নেবে। কি বললে? মানে বলছিলাম কি স্বপ্নের পর এবার বাস্তবে ঘটবে। বাস্তবে ঘটবে মানে? বাস্তবে ঘটবে মানে এখন আমার দাদা আসবে, এসে দু হাতে তুলবে, তুলে শটান বিছানায়, তারপর আর কি বেচানার বসে বেচানা ফুলগুলো দফা রফা করে তোমাকে সুহাগের রঙে রাঙিয়ে তবেই ভালোবাসা দুরন্ত জটামে। এই দোস্ত, আমি না তোমাদের গুরুজন, আমার সঙ্গে মস্করা হচ্ছে। দেব তোমাদের কোন? আহা বৌদি, কি মিষ্টি হাসি গো তোমার। ভগবানের কাছে প্রার্থনা করি তোমার এই হাসিটা যেন সারা জীবন তোমার মুখে লেগে থাকে।
থাকে, কখনো যেন তোমার হাসি খুশির অভাব না হয়। তোমাদের মতো ননদ আর দেও থাকতে আমার কি কখনো খুশির অভাব হতে পারে? তোমাদের মতো ভাই বোনকে পাশে পেয়েছি, এটাই যে আমার পরম সৌভাগ্য। সৌভাগ্য কি দুর্ভাগ্য সেটা তো সময় বলবে। তবে আমার কারণে যদি কোনোদিন দুঃখ পাও, তাহলে জানবে সেটা তোমার ভাগ্যের মার। ভাগ্যে ঠাকুরজি সব কি বলে গেল? ভাগ্যের মার, ভাগ্যের মার আমার জীবনে নেমে আসবে কেন? এতদিন তো আমি ভাগ্যের হাতে মার খেয়ে আজ খুঁজে পেয়েছি একটু সুখের ঠিকানা। সব ঠিকানায় সুখ খুঁজে পাওয়া যায় না ভাবি। ভাবি দূর থেকে দেখে যেটাকে আলো মনে হয় সেটা সবসময় আলো হয় না, আলেয়াও হতে পারে। তবুও আল্লাহর কাছে আমি দোয়া মাঙ্গি তোমার খোয়াব যেন সত্যি হয়, তোমার খোয়াব যেন সত্যি হয়, সত্যি হয়। ঠাকুরপুর মুখের ভাষা হঠাৎ পাল্টে গেল কেন? আমি আল্লাহ, এইসব তো আমাদের ভাষা নয়। ঠাকুরজি জন কি সব বলে গেল? কেন বলে গেল? না 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 না, এখন এসব কথা ভেবে কোনো লাভ নেই। আমি ঠিক সময় মতো ওদের কাছ থেকে এইসব কথার মানে খুঁজে নেব। আজ আজ আমার ফুলের সজ্জা প্রত্যেকটা মেয়ের মতো আমার জীবনেও সেই খুশির দিন। কিন্তু আজকে আমার বারবার কেন সংকল্পের কথা মনে হচ্ছে? আমার শুধু মনে হচ্ছে আমি তাকে ঠকিয়েছি একটুখানি সুখের আশায়। আমি তার জীবন থেকে পালিয়ে এসেছি। আমি একটা লোভী, স্বার্থপর। আমাকে তুমি ক্ষমা করো সংকল্প, আমাকে তুমি ক্ষমা করো। আমার মতো একটা স্বার্থপর মেয়েকে বলে তুমি নতুন করে জীবন শুরু করো। তুমি এইসব আমি কি ভাবছি? একজন স্ত্রী হয়ে আমি কি এসব কথা ভাবা হচ্ছে আমার মহাপাপ। না না, এবার আমি অতীতকে ভুলে বর্তমানকে নিয়ে সুখী হব। এবার আমি আমার স্বামীকে নিয়েই মহাসুখী হব, মহাসুখী। আমার বিয়ে করা বউটা তার প্রেমিকের কথা ভাবতে ভাবতে চোখের জল ফেলছে। সারা এখন তাহলে আমার কি করা দরকার? ওকে কি আদর করে বুকে টেনে নিয়ে ওর চোখের জল মুছিয়ে দেওয়া দরকার? না 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 না, আমার নাম অভিমন্যু সরকার। আমি জানি কখন কি করা দরকার। যার হাতে সিঁদুর পড়লে, যাকে আঁচলে বেঁধে সাত পাকে ঘোরালে, সবা তাকেই চিনতে পারছো না। তুমি মদ খেয়েছো? হ্যাঁ খেয়েছি, খেয়েছি। তবে মদ খাবো নাকি দুধ খাবো নাকি? হ্যাঁ দুধ। এই তুমি জানো না দুধের চেয়ে মদের দাম অনেক বেশি? আমি সবসময় ওই দামি জিনিসটাই পছন্দ করি। আজকের দিনে তুমি এসব খেও না গো। আজকের দিনটা যে আমাদের স্মরণীয় দিন, আজ যে আমাদের ফুলের সজ্জা। তো আমার কি করতে হবে? বুঝতে পেরেছি। মানে তোমাকে কোলে তুলে নিয়ে ফুলের বিছানায় শুয়ে গালে গাল ঘষতে ঘষতে বলতে হবে, আমার ইচ্ছে করেছি জড়িয়ে ধরে গালটা গালে ঘষতে, লায়লা মজনু হয়ে তোমায় ভালোবাসতে। তুমি অমন করছো কেন? আজকে রাতটাকে তুমি ভুলে গেলে? আজকে রাতটা যে সেই রাত, স্বামী স্ত্রীর জীবনে প্রথম দেওয়া নেওয়ার সেই মধুময় রাত। আজকের এই মধুময় রাতটাকে তুমি বিস্ময় করে তুলো না গো, বিস্ময় করে তুলো না। মধুময় রাধা, কান খুলে শুনে রাখ, তোর আমার স্বামী স্ত্রীর সম্পর্কটা না শালা ওই ছাদনা তলায় ফেলে আসা হয়েছে। এখন তুই আমার স্ত্রী নস।
স্বামী নই, তুই আমার অনলি বিজনেস অ্যাসেট। নিজের স্ত্রীকে বলছে বিজনেস আছে? তোর মতো কয়েক দুজন মেয়েকে বিয়ে করে নিয়েছি না, তাদের আমি ধান্দায় রাখি। জানিস ওরা প্রচুর রোজগার করছে, সুখে আছে। তুইও ধান্দায় লেগে যা, সুখে থাকবি, সুখে। অমন সুখ আমি চাইনি। আমি তো স্বামীর সংসার নিয়ে একটা নির্মল পবিত্র সুখের আশাই তোমার কাছে এসেছি। একজন কান খুলে শুনে রাখ, সুখ কখনো পবিত্র হয় না, সারা সুখ সব সময় সুখী হয়।